চলে এলাম আজকে কার্বোহাইড্রেটের সেকেন্ড পার্টের ভিডিওটা নিয়ে। এর আগে তোমরা কার্বোহাইড্রেটের প্রয়োজনীয়তা, দৈনিক প্রয়োজনীয়তা, তার কতটা আমাদের শরীরে সারাদিনের খাবার থেকে পাই, অথবা তার বেসিক কনসেপ্টগুলো, তার বিভিন্ন ভাগ, তার মধ্যে কি কি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য পেয়েছো, যেমন আইসোমার পেয়েছো, গ্লুকোজ ফ্রুক্টোজের স্ট্রাকচারগুলো পেয়েছো আলাদা করে, তারপর রিডিউসিং নন রিডিউসিং সুগার পেয়েছো। এই জিনিসগুলো তোমরা আগের ভিডিওতে বিভিন্ন ধরনের আলোচনা বিশদে পেয়েছো। এবার আমরা সেকেন্ড পার্টটা শুরু করব মনোমার পলিমারের কনসেপ্ট দিয়ে। মনো মানে একটা, পলি মানে অনেক। এবার আমরা স্টার্ট করি বিষয়টা। মনোমার হচ্ছে ছোট অণু, জৈব অণু সরলতম গঠনগত একক হচ্ছে মনোমার। একটা জিনিস মনো। পলিমার অনেকগুলো মনোমার যখন যুক্ত হয়ে যায় তখন একটা বড় অণু তৈরি করে, যেটার নাম হলো পলিমার। মনোমার হলো গঠনগত একক, মানে মনোমারটা দিয়ে স্টার্ট হচ্ছে। একটা মনোমার 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 যুক্ত হয়ে যে লম্বা জিনিসটা তৈরি করবে সেটা হচ্ছে পলিমার। মনোমার যুক্ত হয়ে পলিমার গঠনের প্রক্রিয়াটাকে বলা হয় পলিমারাইজেশন। এই প্রশ্নটা বারবার আসে, পলিমারাইজেশন কাকে বলে? পলি অর্থাৎ অনেক, মার মানে সেগমেন্ট বা পার্ট। এইভাবে যখন একটা লং জিনিস তৈরি করছে ছোট ছোট ইউনিটসগুলো যুক্ত হয়ে, দ্যাট ইজ পলিমারাইজেশন। নেক্সট স্লাইডে তোমরা দেখতে পাবে যে কিভাবে মনোমার, এই যে একটা একটা ইউনিট, এগুলো সমস্ত মনোমার, একটা একটা ইউনিট, সেগুলো পলিমারাইজেশন পদ্ধতির মাধ্যমে এই পলিমারটাকে তৈরি করেছে। সমস্ত ইউনিটগুলো এইভাবে 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 অ্যাডেড হয়ে হয়ে এই পলিমারটাকে তৈরি করেছে। নেক্সট স্লাইডে চলে যাই। মনোমার পলিমার ছবি দিয়ে দেখলাম, এবার একটা ব্যক্তিগত মানে বাস্তব উদাহরণ দিয়ে আমরা দেখব। মনোমারের উদাহরণ হিসেবে আমরা এখানে নিচ্ছি গ্লুকোজকে। একটা গ্লুকোজ, দুটো গ্লুকোজ, পরপর পরপর অনেকগুলো গ্লুকোজ যুক্ত হয়ে গ্লুকোজ 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 যুক্ত হয়ে পলিমারাইজেশন পদ্ধতির মাধ্যমে সেটা তৈরি করছে সেলুলোজ। সেলুলোজ কিন্তু একটা পলিমার, যেটা পরপর গিয়ে সিঙ্গেল ইউনিট, একক ইউনিট মনোমার দিয়ে জুড়ে জুড়ে গিয়ে পলিমারাইজেশন হয়ে পলিমার সেলুলোজ তৈরি করছে। আচ্ছা, পলিমার মনোমার বুঝতে পারলে এবার আমরা চলে যাব ডাইস্যাকারাইডে। আমরা সেই ভাগে পড়েছিলাম যে অলিগোস্যাকারাইড, সেখান থেকে এবার মনোস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড যেগুলো আমরা পড়ে এসেছিলাম আগের ভিডিওয়ে, সেই ডাইস্যাকারাইড নিয়ে, অলিগোস্যাকারাইডের প্রথম ভাগ, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। অলিগোস্যাকারাইড অর্থাৎ স্বল্প শর্করা, দুটো তিনটে চারটে অবধি আমরা ধরে যেগুলোর ব্রেকেজগুলো করেছিলাম। তো সেই মনোস্যাকারাইড তো পড়ে এসেইছি, এবার আমরা ডাইস্যাকারাইড মানে দুটো অণু জুড়ে যেটা তৈরি হয়েছে সেটা নিয়ে একটু পড়াশোনা করি। দেখো এখানে একটা ছবি দেখা যাচ্ছে, যেখানে দেখা যাচ্ছে ডাইস্যাকারাইড যে জিনিসটা সেটা আর্দ্র বিশ্লেষিত বা হাইড্রোলাইজড হয়ে যাচ্ছে। আর্দ্র বিশ্লেষণ, হাইড্রোলাইসিস। আর্দ্র বিশ্লেষণ হচ্ছে জলের অণুটা বের হয়ে যাচ্ছে, এটা H2O, জল ভেঙে গেল মনোস্যাকারাইড এবং মনোস্যাকারাইডে, দুটো সিঙ্গেল ইউনিটে ভেঙে গেল ডাইস্যাকারাইডটা হাইড্রোলাইসিস পদ্ধতির মাধ্যমে। ডাইস্যাকারাইডস অ্যান্ড দেয়ার প্রোডাক্টস অন হাইড্রোলাইসিস। হাইড্রোলাইসিস কথাটা কোথা থেকে এসেছে? আর্দ্র বিশ্লেষণ। আর্দ্র মানে ভিজে ভিজে, বিশ্লেষণ মানে ভাগ হয়ে যাওয়া। হাইড্রো কথাটাও জল থেকে এসেছে। লাইসিস মানে ভেঙে যাওয়া, লাইটিক লাইসিস, সেখান থেকে হচ্ছে আর্দ্র বিশ্লেষণ, হাইড্রোলাইসিস। যখন ডাইস্যাকারাইডের হাইড্রোলাইসিস বা আর্দ্র বিশ্লেষণ হচ্ছে তখন সে জলটাকে ছাড়ছে এবং দু অণু সিঙ্গেল ইউনিট মনোস্যাকারাইড তৈরি করছে। ডাইস্যাকারাইড ভেঙে তৈরি হলো দু অণু মনোস্যাকারাইড। ডাই কথাটার অর্থ হলো দুই, স্যাকারাইড কথাটার অর্থ হলো সুগার, দুটো সুগার, ডাইস্যাকারাইড। দুটি মনোস্যাকারাইড অণু পরস্পর যুক্ত হয়ে এবং এক অণু জলমুক্ত হয়ে যে কার্বোহাইড্রেট তৈরি করে তাকে ডাইস্যাকারাইড বা দ্বিশর্করা বলে। তোমরা আগের চিত্র থেকেই পরিষ্কার বুঝতে পারলে যে এটা কিভাবে হলো। এটার সাধারণ সংকেতটা কি? CnH2ON-1। আমরা যখন প্রথম পার্ট 1টা কার্বোহাইড্রেটের পড়লাম সাধারণ সংকেতে পড়েছিলাম CnH2ON। এটার ক্ষেত্রে এই ডাইস্যাকারাইডের ক্ষেত্রে কি হচ্ছে? Cn কার্বনের সংখ্যাটা, H2ON-1। এখানে এই এনটায় সংখ্যাটাকে পুট করলেই তোমরা আগের মেথডেই
যে জিনিসটা খুঁজছো সেটাকে পেয়ে যাবে। মনোস্যাকারাইডগুলি গ্লাইকোসাইডিক বন্ধনী দ্বারা যুক্ত। আমি প্রথমেই বলেছিলাম এই যে একটার থেকে অনেক হচ্ছে, যে বন্ধনী দিয়ে যুক্ত হয় তাকে গ্লাইকোসাইডিক বন্ধনী বলে। মনোস্যাকারাইডগুলো গ্লাইকোসাইডিক বন্ধনী দিয়ে যুক্ত হয়, অর্থাৎ ডাইস্যাকারাইডের আর্দ্র বিশ্লেষণ করলে দুটো মনোস্যাকারাইড পাওয়া যায়, যেরকম ছবিতে তোমাদের দেখালাম। প্রধান কয়েকটা ডাইস্যাকারাইডের উদাহরণ সুক্রোজ। সুক্রোজ একটা ডাইস্যাকারাইড। কি কি মনোস্যাকারাইড দিয়ে তৈরি? গ্লুকোজ আর ফ্রুক্টোজ। গ্লুকোজ আর ফ্রুক্টোজকে যোগ করলে তৈরি হয় সুক্রোজ। গ্লুকোজ আর গ্যালাক্টোজকে যুক্ত করলে হয় ল্যাকটোজ। গ্লুকোজ আর গ্লুকোজ অর্থাৎ দু অণু গ্লুকোজ যুক্ত হয়ে তৈরি হচ্ছে মল্টোজ। এই তিনটে সব থেকে বেশি পাওয়া ডাইস্যাকারাইডের উদাহরণ বলতে পারি, সুক্রোজ, ল্যাকটোজ, মল্টোজ। তাহলে সুক্রোজ কি কি দিয়ে তৈরি হলো? গ্লুকোজ আর ফ্রুক্টোজ যুক্ত হয়ে তৈরি হলো সুক্রোজ। গ্লুকোজ আর গ্যালাক্টোজ যুক্ত হয়ে তৈরি করছে ল্যাকটোজ। ল্যাকটোজের কথা আমরা কিন্তু আগের ভিডিওতেও দেখেছি যখন আমরা মনোস্যাকারাইড পড়ছিলাম। আর মল্টোজ, গ্লুকোজ এবং গ্লুকোজ অণু অ্যাড হয়ে তৈরি হয় মল্টোজ। সুক্রোজ অ্যাকচুয়ালি বৈশিষ্ট্যগুলো আমি যদি তোমাদের বলি, যে তিনটে পড়লাম, সুক্রোজ হলো টেবিল সুগার, যেটা আমরা খাই আখ, বিট, আনারস ইত্যাদি থেকে এটা পাওয়া যায়। এটা নন রিডিউসিং সুগার। জারণধর্মী, বিজারণধর্মী পড়েছিলে তোমরা আগের স্লাইডে বা আগের ভিডিওতে তোমরা দেখেছো, বেনেডিক্ট রিয়েজেন্টকে যে জারিত করে ফেলছে তারা এই জারণধর্মী। কিন্তু এই সুক্রোজটা হলো একটা নন রিডিউসিং সুগার। সুক্রোজ অ্যাকচুয়ালি আমাদের টেবিল সুগারটাই। আখ, বিট, আনারস এগুলো হচ্ছে সোর্স, এখান থেকে আমরা সুক্রোজটাকে পেতে পারি, সোর্সেস। ল্যাকটোজ হলো দুগ্ধ শর্করা, দুধ থেকে আমরা ল্যাকটোজ পাচ্ছি, এর উৎস দুধ এবং দুধের জিনিস। এই ল্যাকটোজ ল্যাকটিক অ্যাসিডে পরিণত হলে দুধ টক হয়ে যায়, এই ল্যাকটোজ থেকেই উৎপন্ন হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। আর মল্টোজ, মল্টোজ মেনলি পাওয়া যায় অঙ্কুরিত শস্যে, এটা খুব ইম্পর্টেন্ট। গ্রেন থেকে, অঙ্কুরিত শস্য দানা থেকে পাই। প্রকৃতিতে মল্টোজের থেকে সুক্রোজ ও ল্যাকটোজ বেশি পরিমাণে পাওয়া যায়, এটা কিন্তু আবার একটা রিডিউসিং সুগার। তাহলে এই যে ডাইস্যাকারাইডস গুলো পেলে তার মধ্যে দেখো সুক্রোজটা হলো নন রিডিউসিং আর মল্টোজটা হলো আবার রিডিউসিং। এই হলো তিনটে ডাইস্যাকারাইডের বৈশিষ্ট্য। নেক্সট স্লাইডে দেখি আমাদের আর কি পড়ার আছে। এতক্ষণ আমরা ডাইস্যাকারাইডটা পড়লাম, এবার আমরা পলিস্যাকারাইড পড়ব। পলি কথাটার অর্থ কি? পলি কথাটার অর্থ অনেক। পলিস্যাকারাইডের কি কি বৈশিষ্ট্য দেখে নিই একবার। 10 বা 10-এর বেশি মনোস্যাকারাইড একে অপরের সাথে যুক্ত হয়ে যে জটিল শর্করা তৈরি করে তাকে পলিস্যাকারাইড বলা হয়। শ্বেতসার, গ্লাইকোজেন, ডেক্সট্রিন, ফাইবার এইগুলো হচ্ছে এক্সাম্পলস, এগুলো হলো উদাহরণ। পলিস্যাকারাইড তাহলে কি হলো? মনোস্যাকারাইড একটা 10-এর বেশি যখন হয়ে যাচ্ছে, জুড়তে তখন যেটা তৈরি করছে সেটা হচ্ছে পলিস্যাকারাইড। পলিস্যাকারাইডের উদাহরণগুলো কি কি? শ্বেতসার বা স্টার্চ, গ্লাইকোজেন, ডেক্সট্রিন এবং ফাইবার এগুলো হচ্ছে পলিস্যাকারাইডের উদাহরণ। একই রকমের মনোস্যাকারাইড যুক্ত হয়ে যে পলিস্যাকারাইড তৈরি করে তাকে বলে পলিস্যাকারাইড বা হোমোগ্লাইক্যান। যখন তোমরা পলিস্যাকারাইডের ভাগটা পড়ছিলে পার্ট 1টায় কার্বোহাইড্রেটের, তখন যখন ভাগটা আমি দেখাচ্ছিলাম তখন হেটেরো আর হোমো এই দুটো কথা এসেছিল। তো ওই হোমোপলিস্যাকারাইড কি? একই রকমের মনোস্যাকারাইড যুক্ত হয়ে যে একই প্যাটার্ন, একই জিনিস যুক্ত হয়ে, অনেকগুলো যুক্ত হয়ে যে পলিস্যাকারাইডটা তৈরি করলো সেটা হচ্ছে হোমোপলিস্যাকারাইড। এটাকে হোমোগ্লাইক্যান বলা হয়, অনেক সময় তোমরা এই নামটা পাবে। হোমোগ্লাইক্যান কি? তো একই ধরনের মনোস্যাকারাইড পরপর যুক্ত হয়ে এই পলিস্যাকারাইডটা তৈরি করে, যেগুলো হোমোগ্লাইক্যানের ক্যাটেগরির মধ্যে পড়ে। তার উদাহরণ হচ্ছে গ্লাইকোজেন, স্টার্চ, সেলুলোজ, এইগুলো হচ্ছে হোমোগ্লাইক্যান, হোমোপলিস্যাকারাইড। আবার বিভিন্ন রকমের মনোস্যাকারাইড, এটা এক ধরনের মনোস্যাকারাইড, এক রকমের মনোস্যাকারাইড, আর এক রকমের বিভিন্ন ধরনের মনোস্যাকারাইড যুক্ত হয়ে যে পলিস্যাকারাইডটা তৈরি করে তার নাম হলো হেটেরোপলিস্যাকারাইড। দুটো ভাগ, পলিস্যাকারাইডের দুটো ভাগ, হোমো আর হেটেরো। এটা হলো হেটেরোপলিস্যাকারাইড। এর উদাহরণ হচ্ছে হেপারিন, কাইটিন, এইগুলো এটসেট্রা। ওরকম অনেক আছে, আমি 2-3টে করে উদাহরণ তোমাদের জন্য লিখে এনেছি, তোমরাও এভাবেই মনে রাখবে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট। পাচ্যতা অনুযায়ী আবার কিন্তু পলিস্যাকারাইডকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে, একটা পাচ্য, একটা অপাচ্য। পাচ্যতা অনুযায়ী ডাইজেস্টিবিলিটি, আমরা যেভাবে হজম করতে পারছি। আমরা তো এগুলো দেখো, আমরা এগুলো পড়ছি, সবই তো ফুড, আমরা তো ফুড থেকে আমরা এগুলো আমার শরীরে নিচ্ছি বলেই তো আমরা এগুলো পড়ছি। সুতরাং পাচ্যতা অনুযায়ীও আবার এই পলিস্যাকারাইডকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে পাচ্য এবং একটা হচ্ছে অপাচ্য। পাচ্য হলো শ্বেতসার,
গ্লাইকোজেন, অপাচ্য হলো খাদ্য তন্তু যেমন সেলুলোজ, পেকটিন। অর্থাৎ এই শ্বেতসার পলিস্যাকারাইডটা, গ্লাইকোজেন যে পলিস্যাকারাইডটা, ওটা হচ্ছে পাচ্য, আমাদের শরীরে হজম হয়ে অ্যাসিমিলেশন হয়ে যাচ্ছে। অপাচ্য অর্থাৎ সেলুলোজ, পেকটিন এগুলো আমার শরীরে যাচ্ছে, সে তার উপকারী প্রভাবটা আমাদেরকে দিচ্ছে, কিন্তু যেহেতু অপাচ্য তাই আমাদের শরীর থেকে নির্গত হয়ে যাচ্ছে। এর ওপরে নির্ভর করে দুটো ভাগ করা হলো। তাহলে পলিস্যাকারাইডের আমরা মোটামুটি দুটো ক্যাটাগরিতে ভাগ করেছি, একটা হোমো হেটেরো, একটা হচ্ছে পাচ্যতার অনুযায়ী পাচ্য অপাচ্য, দুটো ভাগ। ব্যাস, এই হলো পলিস্যাকারাইডের ক্যাটেগরি। তাহলে আমরা কি কি মনোস্যাকারাইড জানলাম, ডাইস্যাকারাইড জানলাম, পলিস্যাকারাইড জানলাম, প্রত্যেকটার উদাহরণ জানলাম, প্রত্যেকটার বৈশিষ্ট্য জানলাম। এবার আমরা চলে যাব বেশ কিছু কার্বোহাইড্রেটের ফিজিওলজিক্যাল ব্যাপার স্যাপারের দিকে। কিরকম ফিজিওলজিক্যাল ব্যাপার স্যাপার? কার্বোহাইড্রেট তো আমরা প্রচুর পরিমাণে খাই, সারাদিনে আমরা যা খাই তার 70 to 80% আসছে আমাদের কার্বোহাইড্রেট থেকে, ক্যালোরিটা। তাহলে এত কেন আমাদেরকে খেতে হয়? নিশ্চয়ই কার্বোহাইড্রেটের একটা বিপুল ফাংশন আছে আমাদের শরীরে, অতটা কার্বোহাইড্রেট না হলে আমার শরীর নিশ্চয়ই চলবে না। তো সেই ফাংশনগুলো কি কি এবার আমরা পড়ব। ফিজিওলজিক্যাল ফাংশনস অফ কার্বোহাইড্রেট, দেখো আমি ছোট ছোট করে লিখে নিয়েছি, এখানে 8টা লেখা আছে, আমি অ্যানালাইসিস করে বলে দিচ্ছি। প্রথমেই হচ্ছে শক্তি সরবরাহ। প্রথমেই শক্তি সরবরাহ কিরকম? আমরা 1 গ্রাম কার্বোহাইড্রেট থেকে 4 কিলো ক্যালোরি শক্তি পাই। কার্বোহাইড্রেট যা শক্তি আমরা যেখান থেকে পাই তার ম্যাক্সিমামটাই আমরা কালেক্ট করি কার্বোহাইড্রেট থেকে। এবং কার্বোহাইড্রেট আমাদের কত শক্তি দেয়? 1 গ্রাম কার্বোহাইড্রেট থেকে আমরা 4 কিলো ক্যালোরি করে শক্তি পাই। ধরে নাও সারাদিনে আমি 35 গ্রাম কার্বোহাইড্রেট পেয়েছি, তাহলে আমি সারাদিনে এই কার্বোহাইড্রেটটা থেকে কত ক্যালোরি শক্তি পেলাম? ছোট ছোট অঙ্ক যদি দেয়, 35 × 4 সমান 140 কিলো ক্যালোরি শক্তি আমরা পাচ্ছি। বোঝা গেল? 1 গ্রাম থেকে আমরা পাই 4 কিলো ক্যালোরি শক্তি, তাহলে 35 গ্রাম খেলে 35 × 4, কোয়াইট ইজি। এইভাবে আমরা শক্তির ক্যালকুলেশনটা করব। এইভাবে কার্বোহাইড্রেট আমাদের শরীরে শক্তি সরবরাহ করে। এই যে 70 to 80% ক্যালোরি আমরা কার্বোহাইড্রেট থেকে কালেক্ট করছি, তার প্রধান কারণ আমাদের প্রধান শক্তির দাতা হচ্ছে কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট আমার শরীরের শারীরবৃত্তীয় সমস্ত কাজগুলোকে পরিচালনা করতে, দেহ গঠন করতে, দেহকে সচল রাখতে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের কার্যকারিতা, কার্যক্রমকে কন্টিনিউটি দিতে ভীষণভাবে সাহায্য করে। আমরা শুধুমাত্র কাজ মনে করছি যে এই যে আমি তোমাদের পড়াচ্ছি, বা তোমরা লিখছো বসে, বা তোমরা শুনছো, হাত পা নেড়ে কাজ করছো, ঘর ঝাড়ছো, দেখছো, শুধু তাই নয়, এটা তো তোমার বাইরের কাজ। ইন্টারনাল যে কাজ, এই যে তোমার ব্রেন সারাক্ষণ কাজ করছে, লাংস সারাক্ষণ কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছে, হার্ট সারাক্ষণ পাম্প করে যাচ্ছে, কিডনি সারাক্ষণ তার ফাংশন করে যাচ্ছে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যে কাজ করছে তার জন্য কিন্তু অল টাইম শক্তির দরকার। এবং এই এতটা শক্তি সবটাই আসে কিন্তু কার্বোহাইড্রেট থেকে, 70 to 80%। নেক্সট কাজ কি? প্রোটিন বাঁচোয়া খাদ্য বলা হয় কার্বোহাইড্রেট থেকে। কার্বোহাইড্রেটের একটা প্রোটিন স্পেয়ারিং অ্যাকশন থাকে। প্রোটিন স্পেয়ারিং অ্যাকশন, কেন এটাকে বলা হয় প্রোটিন স্পেয়ারিং অ্যাকশন? স্পেয়ার করে কথাটার মানে কি? স্পেয়ার করে দাও, বা স্পেয়ার করে দাও মানে ছেড়ে দেওয়া হলো। যদি প্রোটিনকে না বাঁচাতো কার্বোহাইড্রেট, তাহলে প্রোটিনকে কি? প্রোটিনের একটা প্রধান কাজ হচ্ছে দেহকে গঠন করা, সমস্ত কিছুকে তৈরি করা, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টে হেল্প করা, এটা ওর মেন কাজ বলে আমরা জানি। কিন্তু যদি দেখা যায় যে কার্বোহাইড্রেট শক্তি দিচ্ছে না, তখন প্রোটিনকে দুটো কাজই করতে হতো, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টটাও করাতে হতো, সবকিছু তৈরি করা, কোষ কলা রক্ত হ্যান ত্যান সমস্ত কিছু তৈরি করা, প্লাস এনার্জি উৎপাদন করা, ফুয়েলের কাজ করা, দুটো কাজ করতে হতো। তাহলে প্রোটিনের যেটা আসল কাজ, সেই কাজটা হ্যাম্পার হয়ে যেত, ঠিক করে প্রোটিন করতে পারতো না। তখন প্রোটিনকে রিলিফ দিতে আসে কার্বোহাইড্রেট, যে ফাইন তুই তোর বডি বিল্ড কর, তৈরি করো সমস্ত কিছু, আমি এই শক্তি দেওয়ার কাজটা করছি। তো কার্বোহাইড্রেট শক্তি দেওয়ার কাজটা করে, আর প্রোটিন ওই কাজটা করে। প্রোটিনকে কার্বোহাইড্রেট এসে বাঁচিয়ে দিল, প্রোটিন স্পেয়ারিং অ্যাকশন, প্রোটিন বাঁচোয়া খাদ্য বলা হয় তাই কার্বোহাইড্রেটকে। দেহের শক্তি সঞ্চয় ভাণ্ডার গঠন, এই যে আমরা কার্বোহাইড্রেট খেলাম, সেই কার্বোহাইড্রেটটা কিন্তু আমাদের শরীরে সঞ্চিত থাকছে।
কিভাবে সঞ্চিত থাকছে? আমরা কার্বোহাইড্রেট খাচ্ছি, আমাদের যে পরিমাণ কাজকর্ম সমস্ত কিছু করতে হচ্ছে তাতে যা ক্ষয় হচ্ছে হচ্ছে, বাকিটা ট্রান্সফার হয়ে যাচ্ছে বলে আমাদের মাসেলের মধ্যে বিভিন্ন জায়গায় ভান্ডার হিসেবে সঞ্চিত থাকছে, যাতে অসময়ে হয়তো কখনো খাওয়া হয়নি, কখনো পাওয়া যায়নি, তখন যাতে হেল্প করতে পারে। গ্লাইকোজেন হিসেবে কিন্তু আমাদের শরীরে পেশিতে যকৃতে সঞ্চিত থাকে, স্টোর করে রাখে এনার্জিটাকে। আবার অতিরিক্ত খেয়ে ফেললে সেটাও কিন্তু এই এক্সট্রা কার্বোহাইড্রেট কিন্তু আবার ওই যে গ্লাইকোজেন হিসেবে স্টোর হচ্ছে বা সঞ্চিত হয়ে রইলো, তখন সেটা আবার ফ্যাটে কনভার্ট হয়ে যায়। এই জন্য অতিরিক্ত খাওয়াও ভালো না, সেটা আমি আবার পরের স্লাইডে আলোচনা করছি। বাট কার্বোহাইড্রেট যে শক্তি দিচ্ছে সে আবার সঞ্চয় ভাণ্ডার হিসেবেও রাখছে পুরো জিনিসটাকে। প্রোটিনের চাহিদা হ্রাস খুব স্বাভাবিক, প্রোটিনের প্রয়োজনীয়তাটা, কারণ প্রোটিনের কাজটা তো অনেকটা ভাগাভাগি করে নিচ্ছে, সেজন্য প্রচন্ড প্রোটিনের চাহিদাটা কমে যাচ্ছে। কিটোসিস প্রতিরোধ। কিটোসিস কথাটা কোত্থেকে আসছে? কিটোন বডি থেকে কিটোসিস কথাটা আসছে। কিভাবে প্রতিরোধ করে? কার্বোহাইড্রেট যদি শরীরের মধ্যে না থাকে, যদি এইভাবে শক্তি উৎপাদন ও না করতো খাবারের মাধ্যমে আমার শরীরে ঢুকে, তাহলে আমার শরীরের যে সঞ্চিত ফ্যাট রয়েছে, বডিতে তো ফ্যাট জমে থাকে, জমানো থাকে, ফ্যাটের অন্যান্য অনেক কাজ আছে, তো সেই ফ্যাটের ইনকমপ্লিট জারণের ফলে বডির মধ্যে কিটোন বডি তৈরি হয়। সেই কিটোন বডিগুলো তৈরি হওয়ার জন্য আমাদের ভীষণ টায়ার্ড লাগে, ক্লান্ত লাগে, শরীর খারাপ হয়, কিডনির ওপরে প্রেশার পড়ে। তো এই কিটোন বডি যখনই তৈরি হয় তখনই এটা ফ্যাটের যখন ইনকমপ্লিট অসম্পূর্ণ জারণ থেকে এই কিটোন বডি কিটোসিস রোগটা পাওয়া যায়। তো যদি কার্বোহাইড্রেট ঠিকঠাক করে এনার্জি প্রোভাইড করে, তার ফাংশন ঠিক করে কার্বোহাইড্রেট, তাহলে আর এই কিটোসিস উৎপন্ন হওয়ার জায়গাই আসে না, ফ্যাটের অসম্পূর্ণ জারণের কোনো প্রশ্নই আসে না, প্রোটিন ক্ষয় হওয়ার কোনো প্রশ্নই আসে না। প্রোটিনকে ফ্যাটকে বাঁচিয়ে কিটোসিস থেকে উদ্ধার করছে আমাদের এই কার্বোহাইড্রেট। কিটোসিস প্রতিরোধ। মস্তিষ্কের বিকাশ। বিভিন্ন কার্বোহাইড্রেট আমাদের ব্রেন ডেভেলপমেন্টে প্রচণ্ড সাহায্য করে। এবং মস্তিষ্কের খাবার কি জানো তো? মস্তিষ্ক কিন্তু এই আলাদা আলাদা করে মাছ, মাংস, ডিম, ডাল, ভাত, দুধ এসব দেখতে পায় না। মস্তিষ্ক কিন্তু ডিরেক্ট যেটা খায় সেটা হচ্ছে গ্লুকোজ। ওর একটাই খাবার, ও জানে আমি গ্লুকোজ খাবো, গ্লুকোজ মানে একদম সরল শর্করার ফর্ম, একদম গঠনগত কার্যগত যে ফরম্যাটটা সেটা ও খায়। তো মস্তিষ্কের ডেভেলপমেন্টের জন্য এছাড়াও বিভিন্ন ধরনের কার্বোহাইড্রেটের আলাদা আলাদা উৎস বা সোর্স বা বিভিন্ন কম্পোনেন্ট রয়েছে যেটা ব্রেন ডেভেলপমেন্টটা হিউজ মানে হেল্প করে। মলের নির্গমন, এটা কি না কনস্টিপেশনটাকে প্রতিরোধ করে। এই যে আমরা পলিস্যাকারাইড পড়ছিলাম না, তার মধ্যে যে অপাচ্য তন্তু পড়ছিলাম, পাচ্য অপাচ্য, এই অপাচ্য যে অংশটা পলিস্যাকারাইডের, সেটা আমার বডিতে, আমার শরীর থেকে বের হয়ে যায়, যেহেতু সেটা পাচ্যতা নেই, তো বের হয়ে যায় যখন, তখন সে মানে মল ফর্ম করে শরীর থেকে পুরো জিনিসটাকে নিয়ে এক্সক্রিটেড হয়ে যায়, বেরিয়ে যায়। সেজন্য আমাদের কোষ্ঠকাঠিন্য হয় না। তন্তু জাতীয় খাদ্য খেলে এই জন্য আমাদের কোষ্ঠকাঠিন্য বা পটি না ক্লিয়ার হওয়ার প্রবলেমটা কিন্তু হয় না। এটা হলো মলের নির্গমন। 8 নম্বর আছে সংশ্লেষ। কি সংশ্লেষ? কি এমন সংশ্লেষ করে? কার্বোহাইড্রেট কিন্তু অনেক ভিটামিন সংশ্লেষ, প্রোটিন সংশ্লেষ, এই সমস্ত কাজে হেল্প করে। এই সংশ্লেষ ক্রিয়া বা তৈরি হওয়ার যে পদ্ধতিগুলো বা ক্রিয়াগুলো, সেটাকে কিন্তু কার্বোহাইড্রেট হেল্প করে। এইগুলো হচ্ছে ফিজিওলজিক্যাল ফাংশন বা শারীরবৃত্তীয় বিভিন্ন ধরনের কাজ কার্বোহাইড্রেটের। এফেক্টস অফ এক্সেস অ্যান্ড ডেফিসিয়েন্সি অফ কার্বোহাইড্রেটস ইন হিউম্যান। অভাবজনিত ফল কি হতে পারে যদি কার্বোহাইড্রেট না খাই? দেখো আমি যেগুলো এক্ষুনি বলছিলাম কার্বোহাইড্রেটের কাজ, যদি কার্বোহাইড্রেট না খাই তাহলে আমাদের সেগুলো হতে পারে। যেমন কিটোসিস, কিটোন বডি তৈরি হবে বডিতে, সেই কিটোসিস হবে অভাবে, কার্বোহাইড্রেটের অভাবে কিটোসিস হতে পারে। হাইপোগ্লাইসিমিয়া হতে পারে, মাথা ঝিমঝিম করতে থাকে, মাথা ঘুরতে থাকে, রক্তে কার্বোহাইড্রেটের একটা তো নির্দিষ্ট পরিমাণ আছে 80 থেকে 120, তো ওই 100 ml যদি ওইটুকুও না পাওয়া যায় তখন মাথা ঘুরবে, ঝিমঝিম করবে, শরীর খারাপ লাগবে, দ্যাট ইজ হাইপোগ্লাইসিমিয়া হতে পারে। কোষ্ঠকাঠিন্য, তন্তু জাতীয় খাবার যদি আমরা না পাই, অপাচ্য ওই ইয়েগুলো যদি আমাদের শরীরের মধ্যে না থাকে, অপাচ্য অংশগুলো, তাহলে আমাদের স্টুল ফর্মেশন হবে না, কোষ্ঠকাঠিন্য হবে। ওজন কমে যাবে। ওজন কেন কমে যাবে? কারণ যে শক্তিটা প্রয়োজন তার বেশিরভাগটা তো কার্বোহাইড্রেট থেকে আসছে, তো ল্যাক অফ কার্বোহাইড্রেট আমাদের ওজন বাড়তে দেবে না। বাচ্চাদের ক্ষেত্রে ম্যারাসমাস, ছোট ছোট শিশুরা তাদের যদি
খাবারের মধ্যে ক্যালোরির অভাব হয়, কার্বোহাইড্রেটের অভাব হয়, তাহলে তারা ম্যারাসমাস রোগে আক্রান্ত হতে পারে। আবার অতিরিক্ত খেয়ে ফেললে কি হয়? আমি এক্ষুনি বললাম কার্বোহাইড্রেট যে সঞ্চিত হয়ে থাকে, অতিরিক্ত কার্বোহাইড্রেট সঞ্চিত হতেই থাকলে তার ফ্যাটে কনভার্ট হয়ে যায়, ওবেসিটি চলে আসে, স্থূলতা বা মেধাধিক্য চলে এলে কি হবে, যেটা আমরা আগের ভিডিওতে আলোচনা করছিলাম, স্থূলতা বা মেধাধিক্য আমাদের শরীরে সমস্ত ধরনের রোগ ডেকে আনে, হার্ট ডিজিজ থেকে শুরু করে হাইপার ট্রাইগ্লিসারিডিমিয়া থেকে শুরু করে হাইপার লিপিডিমিয়া থেকে শুরু করে লিপিড, ট্রাইগ্লিসারাইড, কোলেস্টেরল এগুলোকে সমস্ত বাড়িয়ে দেবে স্থূলতা বা মেধাধিক্য। এক ধরনের ডায়াবেটিস মেলিটাসকে ডেকে আনতে পারে। অ্যাবডোমিনাল পেন, আচ্ছা এগুলো হলো শরীর সংক্রান্ত। অ্যাবডোমিনাল পেন, অতিরিক্ত কার্বোহাইড্রেট জাতীয় খাবার খেয়ে ফেলেছো, অতিরিক্ত তন্তু জাতীয় খাবার খেয়ে ফেলেছো, এটা ডাইজেস্ট হবে না, সেটা কিন্তু পেটের মধ্যে প্রচণ্ড ব্যথা, ক্র্যাম্পিং, গ্যাস সৃষ্টি করতে পারে, যার জন্য প্রচণ্ড অসুবিধার মধ্যে আমরা পড়তে পারি। হাইপারগ্লাইসেমিয়া, অর্থাৎ রক্তের যে সাধারণ নর্মাল লেভেল সেটা ছাড়িয়ে অনেকটা ওপরে উঠে যাবে বা অনেকটা বেড়ে যাবে, দ্যাট ইজ হাইপারগ্লাইসেমিয়া। আমাদের যে নর্মাল রেঞ্জ 80 to 120, এটা যদি মেনটেন্ড না হয় তখন অতিরিক্ত খাওয়ার কারণে হাইপারগ্লাইসেমিয়ায় আমরা আক্রান্ত হতে পারি। নেক্সট, ডায়েটারি ফাইবার। এই যে অপাচ্য অংশটা, অপাচ্য তন্তু অংশটা, সেটাই হলো ডায়েটারি ফাইবার। ডায়েটারি ফাইবার টাইপস অ্যান্ড ইটস রোল ইন হেলথ, তোমাদের এটা পড়তে হবে। মানবদেহের পৌষ্টিকতন্ত্রে খাদ্যস্থ তন্তু পরিপাক করার মতো কোনো এনজাইম থাকে না। মানুষের পৌষ্টিক নালীতে তাই খাদ্যস্থ তন্তু পাচিতও হতে পারে না। ভালো করে মনে রাখবে, তন্তু জাতীয় খাবার বা ফাইবার জাতীয় খাবার পরিপাক করার মতো কোনো এনজাইম হিউম্যান বডিতে থাকে না। মানুষের পৌষ্টিক নালীতে তাই খাদ্যস্থ তন্তু পাচিত হতে পারে না। এটাকে বলা হয় তাই অপাচ্য খাদ্যবস্তু। ভালো করে ভেবে দেখো, এই যে তুমি ডাঁটা খাচ্ছ, খাবার যখন খাচ্ছ ডাঁটাটা কি সবটা খেয়ে নিতে পারছো? কিন্তু ডাঁটাটা যখন সরু ছিল বা কচি ছিল তখন কিন্তু তুমি চিবিয়ে খেয়ে ফেলতে পারতে, গিলে ফেলতে পারতে, ওটা কিন্তু বেরিয়ে যেত। যদি ওটা অপাচ্য, সেটা স্টুল ফর্ম করে, মল ফর্ম করে শরীর থেকে বের হয়ে যেত। কিন্তু যখন ওটা আরো কোর্স, আরো হার্ড হয়ে যাচ্ছে, তখন কিন্তু ছিবড়ে করে তোমাকে বার করে দিতে হচ্ছে। এরকমই বিষয়টা, যে ওটাকে ডাইজেস্ট করার মতো আমাদের শরীরের মধ্যে কোনো কিছু থাকে না। আমরা যদি ঘাস খেয়ে ফেলি, আমরা কি সেটা হজম করতে পারবো? আমরা যদি কাঠ খেয়ে ফেলি, হজম করতে পারবো? কারণ এগুলো হজম করার মতো কোনো জিনিস আমাদের শরীরে নেই। আমরা কি সব খেতে পারি না, কারণ সেই এনজাইমটা বা সেই জিনিসটা নেই, বিষয়বস্তুটা নেই, যেটা ওটাকে ক্রাশ করে আমাদের বডিতে হজম করাবে। সেরকমই অপাচ্য এই যে খাদ্য বস্তুগুলো, এটাকে কেন অপাচ্য হয়ে থাকছে? এগুলোকে হজম করানোর মতো কোনো এনজাইম, উৎসেচক আমাদের শরীরে নেই, সেজন্য এটা অপাচ্য অংশ হিসেবে আমাদের শরীর থেকে বের হয়ে যাচ্ছে। এবার আমাদের শরীরে বের হয়ে যাচ্ছে মানে কি সেটা খারাপ? না, সেটা খারাপ নয়, তার কিছু ভালো ভালো ভূমিকাও আছে, সেগুলো নিয়েও আমরা পড়বো। তো আমরা প্রথমে জানলাম যে অপাচ্য খাদ্যবস্তু বলা হয়। আবার এই অপাচ্য যে খাদ্যবস্তু বা ডায়েটারি ফাইবার, এটার আবার দুটো ভাগ আছে। ডায়েটারি ফাইবারের দুটো ভাগ কি কি? এক হচ্ছে ওয়াটার সলিউবল, একটা সলিউবল নয়। একটা জলে দ্রবণীয়, দ্রবণীয় কোনগুলো? পেকটিন, গাম, মিউসিলেজ, এগুলো হচ্ছে জলে দ্রবণীয় তন্তু। জলে অদ্রবণীয় সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, এগুলো হচ্ছে জলে অদ্রবণীয় তন্তু। এই দু ধরনের ফাইবার কিন্তু আমাদের শরীরের মধ্যে যায়। তোমাদের ছোট ছোট প্রশ্ন আসে যে জলে দ্রবণীয় তন্তু কোনগুলো, জলে অদ্রবণীয় তন্তু কোনগুলো, তোমরা এই উদাহরণগুলো ভালোভাবে মনে রাখবে। এবার এই যে তন্তু, খাদ্যতন্তু বা ফাইবার, যেটা আমার শরীরের অপাচ্য অংশ হিসেবে শরীর থেকে বের হয়ে যাচ্ছে, সেটাও কিন্তু আমার খাদ্যের তালিকায় থাকা দরকার, ডায়েট প্লেটে থাকা দরকার। কতটা? সারাদিন আমরা যা খাবো তার মধ্যে যেন 4 থেকে 7 গ্রাম খাদ্যতন্তু থাকে, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। ডায়েটারি ফাইবার যেন 4 থেকে 7 গ্রাম আমাদের প্লেটে থাকে। তন্তু জাতীয় খাদ্যের অভাবে কনস্টিপেশন, আইবিএস, ডায়াবেটিস, হার্ট ডিজিজ, ওবেসিটি, কিডনি স্টোন ইত্যাদির প্রকোপ বাড়ে। তন্তু জাতীয় খাদ্য তাহলে অনেক কিছুকে আটকাচ্ছে। তো কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য প্রথমেই বললাম, এটাকে দূর করে দিচ্ছে। আইবিএস, ইরিটেবল বাওয়েল সিনড্রোম, আইবিএস এর প্রকোপ, তন্তু জাতীয় খাদ্য যদি প্রপারলি অ্যাডিকুয়েট আমাদের প্লেটে থাকে তাহলে সেটা কন্ট্রোলে চলে আসে। ডায়াবেটিস, হার্ট ডিজিজ, ওবেসিটি, এগুলোর ওপরে কিভাবে এটা এফেক্ট করছে? যখন খাদ্যতন্তু আমাদের খাবারের মধ্যে যথেষ্ট পরিমাণে থাকছে, আমরা যখন কোনো একটা খাবার খাচ্ছি তার সঙ্গে খাদ্যতন্তু যাচ্ছে, তখন ও আমার যে ডাইজেস্টিভ ট্র্যাকের যে চলন, পেরিস্টলটিক মুভমেন্ট, এটাকেও কন্ট্রোল করে, স্লো ডাউন করে আস্তে আস্তে। বা যত আস্তে আস্তে খাবারটা ওপর থেকে নিচের দিকে নামছে
তো আস্তে আস্তে সেটা হজম হচ্ছে, পাচিত হচ্ছে, শোষিত হচ্ছে স্লোলি। যখনই আস্তে আস্তে কোনো জিনিসটা ডাইজেস্ট হচ্ছে বা শোষিত হচ্ছে, অ্যাসিমিলেট, অ্যাবজর্পশন, এই ঘটনাগুলো ঘটছে, তত স্পাইকটা মানে হুট করে রেঞ্জটা বেড়ে যেতে পারে না। ডায়াবেটিসের প্রকোপটা প্রচণ্ড বেড়ে গেল, কি কোলেস্টেরলটা প্রচণ্ড বেড়ে গেল, বা ঝটপট আমার শরীরে গিয়ে ওটা একটা এক্সেস কিছু তৈরি করে ফেললো, সেটা হতে পারে না। পেরিস্টলটিক মুভমেন্টটাকে আস্তে আস্তে স্লো ডাউন করছে, অ্যাবজর্পশনটাকে লিমিটেড করছে। এইভাবে কিন্তু ও হাইপারলিপিডিমিয়া, ওবেসিটি, ডায়াবেটিস, এই প্রত্যেকটা জিনিস একটা গুড এফেক্ট দিতে থাকছে, যাতে ওই রোগগুলো কন্ট্রোলে চলে আসে। কিডনি স্টোনটায় কি করছে? কিডনি স্টোন যে যে উপাদানের কারণে ফর্ম হচ্ছে, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সেগুলোকে ওই ডায়েটারি ফাইবার গিয়ে ওগুলোকে বেঁধে ফেলে বডি থেকে বার করে দেয়। তার ফলে কিডনি স্টোন হওয়ার প্রবণতাটাও অনেকটা কমে যায়। খাদ্যতন্তুর অঢেল উপকারিতা রয়েছে আমাদের শরীরে, শুধুমাত্র কোষ্ঠকাঠিন্য দূর করতে নয়, এই যে এগুলো বললাম, এগুলো কিন্তু ওর গুড এফেক্টস ইন আওয়ার বডি। দেখো, হেলথ বেনিফিটস অফ ডায়েটারি ফাইবার। ওয়েট লস, যখনই তুমি তোমার খাবারের প্লেটে অনেকটা ডায়েটারি ফাইবার রাখবে, সেই ফাইবারটা কিন্তু বডি থেকে বেরিয়ে যাবে, তোমাকে কোনো ক্যালোরি দেবে না, কিন্তু ফিলিং অফ ফুলনেস, এই যে আমরা বলি না লাঞ্চে বা ডিনারে এক প্লেট স্যালাড খাওয়ার কথা, কেন বলা হয়? যাতে ওই এক্সেস কার্বোহাইড্রেট, অতিরিক্ত প্রোটিন বা অতিরিক্ত কার্বোহাইড্রেট যাতে না খেয়ে ফেলি। খাবারের মাঝখানে যদি একটু স্যালাড খাওয়া হয়, ডায়েটারি ফাইবারটা গিয়ে ফিলিং অফ ফুলনেস, পেটটা ভরিয়ে রাখে, আমাদের খিদেটাকে কম করে, এবং তার ফলে আমাদের ওয়েট লস হয়ে যাচ্ছে। প্রোটেকশন ফ্রম গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ইলনেস, আইবিএসটাকে কন্ট্রোল করছে, কোষ্ঠকাঠিন্য দূর করছে। আর একটা ব্যাপার হচ্ছে, এই যে ফাইবার বা খাদ্যতন্তুগুলো না আমাদের পেটের মধ্যে থেকে যখন স্টুল ফর্ম করছে বা অনেকক্ষণ ধরে থাকছে, তখন প্রিবায়োটিক্স, প্রোবায়োটিক্স, এগুলোর এফেক্টগুলোও কিন্তু ভালোভাবে আমাদের শরীরের ওপর প্রভাব ফেলছে। গাট মাইক্রোবায়োটা, গাট ব্যাকটেরিয়া কি? আমাদের পেটের অন্ত্রের মধ্যে অনেক ব্যাকটেরিয়া থাকে যেগুলো গুড ফর হেলথ, সেই ব্যাকটেরিয়াগুলোকে ও নার্চার করছে, লালন পালন করছে, ভালো করে রাখছে। এবার পেটের মধ্যে যখনই ওই ব্যাকটেরিয়াগুলো ভালোভাবে থাকবে, তখন পেটের রোগ অনেকটা দূর হয়ে যায়। এইভাবেই ও আমাদেরকে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ইলনেস থেকে প্রোটেকশন দেয়, ক্যান্সারের প্রকোপ কমায়, কোলন ক্যান্সার মেনলি এর প্রকোপ কমায়। প্রিভেন্টস ব্লাড সুগার স্পাইকস ইন ডায়াবেটিস, এই যে বললাম যে চট করে নেমে গেল, হুট করে হজম হয়ে গেল, ব্লাড সুগারের লেভেলটা দুম করে বেড়ে গেল, এটা হতে দেয় না। পেরিস্টলটিক মোমেন্টটাকে কন্ট্রোল করে। তো আস্তে আস্তে যখন খাবারটা নামছে বা অ্যাবজর্পশনটা হচ্ছে, তখন এই সুগার স্পাইকটা আর হতে পারছে না। ডিক্রিজ ব্লাড কোলেস্টেরল লেভেল কমায়, রিলিভস কনস্টিপেশন, প্রোটেকশন ফ্রম হার্ট প্রবলেম, এগুলো সব একে অপরের সঙ্গে রিলেটেড। প্রোটেকশন ফ্রম পাইলস, যাদের পাইলসের সমস্যা থাকে, ফিস্চুলার প্রবলেম থাকে, তো যখন স্মুথলি স্টুলটা তার বডি থেকে বের হয়ে যাচ্ছে, এবং ফাইবার কিন্তু জল ধরে রাখে, ফাইবারটা জল ধরে রেখেই তো মলটা ফর্ম করছে, স্টুলটা তৈরি করছে, তার ফলে শক্ত হয়ে যাচ্ছে না, পাইলসের পেশেন্টদের সমস্যা হচ্ছে না। ডিক্রিজ রিস্ক অফ ডাইভারকিউলাইটিস, এটা একটা ইন্টেস্টিনাল মানে ট্রমা বলা যায়, একটা রোগ। প্রোটেক্টস স্কিন হেলথ কি করে প্রোটেক্ট করছে? যখনই আমার গাট, পেটের মধ্যে গুড ব্যাকটেরিয়াসরা ভালো থাকছে, তখনই আমার স্কিন, চুল, এগুলো সমস্ত ভালো থাকার রাস্তায় হাঁটছে। জল ধরে রাখছে, শরীরের মধ্যে জলের কোয়ান্টিটিটাকে ঠিকঠাক রাখছে, একটা গ্লো আনছে। রিডিউসেস রিস্ক অফ গল স্টোনস, এক্ষুনি বললাম, রিডিউসেস রিস্ক অফ কিডনি স্টোনস, বুস্ট ইমিউন সিস্টেম ফাংশন। যখনই পুরো সিস্টেমটা ব্যালেন্স হয়ে থাকছে, তখনই ইমিউন সিস্টেমটাও একটা স্ট্রং জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে। এবং ডায়েটারি ফাইবার কিন্তু অনেক বিষাক্ত পদার্থ বা সাবস্টেন্সকে অ্যাবজর্ব করে নেয়, এবং অ্যাবজর্ব করে সেটা শরীর থেকে বার করে দেয়, সেই জন্য আমাদের শরীরটাও অনেকটা বিষক্রিয়া মুক্ত থাকছে। এইভাবে ডায়েটারি ফাইবার আমাদেরকে হেল্প করে। লাস্ট স্লাইড, ডায়েটারি ফাইবার। দেখো, আমি একটা আলাদা করে ভাগ করে দিয়েছি। ডায়েটারি ফাইবার সলিউবল ফাইবার এবং ইনসলিউবল ফাইবার, দু রকমের ভাগ। পেকটিন, বিটা গ্লুকানস, হাইড্রোকোলাইডস, এগুলো হচ্ছে সব সলিউবল ফাইবারের উদাহরণ, এবং এর ফুড সোর্সেস ওটস, বার্লি, নাট, সিডস, এগুলো সমস্ত এর ফুড সোর্সেস। ইনসলিউবল ফাইবার সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, এবং হোল হুইট অর্থাৎ গোটা গম, গোটা গ্রেন, ভেজিটেবলস, কেল, ব্রোকলি, হুইট ব্র্যান, নাটস অ্যান্ড সিডস, খোসা সমেত যে খাবারগুলো, গোটা যে দানা শস্য, সেইগুলোর মধ্যে কিন্তু ইনসলিউবল ফাইবার থাকছে। এবং সলিউবল এবং ইনসলিউবল এই দু ধরনের ফাইবার আমার শরীরে গিয়ে
ডায়েটারি ফাইবার বা খাদ্যতন্তুর যে উপকারিতা সেগুলো দিচ্ছে। মোস্ট ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস কন্টেন্স আ মিক্সচার অফ সলিউবল অ্যান্ড ইনসলিউবল ফাইবার। মোস্ট ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস অর্থাৎ বেশিরভাগ ফল এবং শাকসবজিতেই সলিউবল ইনসলিউবল দুরকম ফাইবারই মিক্স হয়ে থাকছে। এই হলো আমাদের আজকের চ্যাপ্টার। তোমরা পরিষ্কার বুঝতে পারছো যে ডায়েটারি ফাইবার আমাদের শরীরের জন্য কতটা উপকারী। তবে হ্যাঁ, এটাও ঠিক, যদি আমি অতিরিক্ত ডায়েটারি ফাইবার খেয়ে ফেলি উল্টো এফেক্ট হতে পারে, আমার পেট খারাপ হতে পারে, পেটের মধ্যে প্রচণ্ড যন্ত্রণা হতে পারে। সুতরাং লিমিট লেখে ওই 4 to 7 গ্রামস আমাদের ডেলি প্লেটের মধ্যে থাকলেই বেটার। ব্যাস, এই হলো তোমাদের কার্বোহাইড্রেট। দুটো ভিডিওজে আমরা শেষ করলাম। কার্বোহাইড্রেটের বেসিক জিনিসগুলো তোমরা পড়াশোনা করবে, বইয়ের পেছনের অনুশীলনী, এই আমাদের কাউন্সিল থেকে যে কোয়েশ্চেন ব্যাংক বের হচ্ছে সেই সমস্তগুলো প্র্যাকটিস করে তোমরা নিজেদেরকে আরও মজবুতভাবে তৈরি করবে। সব থেকে বড় কথা, বই পড়বে, ক্লাসগুলো ফলো করবে। প্রত্যেকে ভালো থাকবে। আজ এই পর্যন্তই।